সেলিম ডিপ্রেশনে পড়ে গিয়েছে। এত তাড়াতাড়ি তিনি মেয়েকে বদমাইশটার হাতে তুলে দিতে চায় না। এমনিতেই তার মেয়ের বয়স কম, তার ওপর পড়ালেখায় ভালো না। এখন স্বামীর সাথে বেঁধে দিলে কখনোই সে পড়তে চাইবে না। এই বছর বিয়ে, পরের বছরই বাচ্চা। মেয়েটার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেলিম চায় না তার মেয়ে সোয়া সিমির মতো সংসার নিয়ে পড়ে থাকুক। তার ইচ্ছে মেয়েকে প্রতিষ্ঠিত দেখা। আর রইল পরে স্বাদের কথা। সে আরেক বেয়াদব। শ্বশুরকে যে ছেলে হুমকি দিতে পারে, অবশ্য সেই ছেলে ভালো নয়। বুড়ো বয়সে মান সম্মান নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। কয়েকদিনে জীবনটাকে তছনছ করে দিয়েছে। সেলিমের কলিগ সুফিয়া, সে সেলিমের ছোটবেলার বান্ধবী। দুজন একসাথে বড় হয়েছে এবং এখন একই অফিসে চাকরি করেছেন। দুজন এসেছিল একসাথে লাঞ্চ করতে, কিন্তু বদমাইশটা এত দূর থেকে ব্যাপারটা জানলো কী করে? টেনশনে বিন্দু বিন্দু ঘাম জমেছে সেলিমের। সে হাত মোছার টিস্যু দিয়েই কপালের ঘাম মুছে নেয়। সেলিমের অবস্থা দেখে সুফিয়া জিজ্ঞেস করে, আর ইউ ওকে সেলিম? চমকে ওঠে সেলিম, তাকায় সুফিয়ার দিকে। সুফিয়ার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। বরকে ডিভোর্স দিয়েছে আরও কয়েক বছর আগে। ডিভোর্স বলতে কাগজে কলমে ছাড়া খাড়া হয়নি। মুখে মুখে দুজন দুজনকে ডিভোর্স দিয়েছে এবং একসাথে থাকে না। সুফিয়ার স্বামী সুফিয়াকে বোঝানোর দায়িত্ব দিয়েছেন সেলিমকে। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে পারছে না সে। তাই তো সেলিম কাজ ফেলে এসেছে লাঞ্চ করতে। আর বদমাইশ সাদি এইটারই সুযোগ দিচ্ছে। বুড়ো বয়সে পরকীয়ার ট্যাগ লাগিয়ে দিচ্ছে। ডেঞ্জারাস ছেলে। সেলিমের থেকে জবাব না পেয়ে সুফিয়া সেলিমের উপরে হাত রাখে। চমকে নিজের হাতটা সরিয়ে নেয় সেলিম। নাজমা এই ব্যাপারটা জানতে পারলে তেলের মধ্যে চুবিয়ে ভাজি করবে তাকে। শুকনো ঢোক গিলে তোতলিয়ে বলে, স্বামীর কাছে ফিরে যাচ্ছ না কেন? সুফিয়া দীর্ঘ শ্বাস ফেলে। সেলিম, তোমার ইচ্ছে করে না প্রেম করতে? সুফিয়া মুখ থেকে এমন কথা শুনে কেসে ওঠে সেলিম। সুফিয়া তাকে পছন্দ করে ছোটবেলা থেকে, এরা তার জানা। ছোট্টবেলায় অনেকবার প্রপোজও করেছে। সেলিমের বিয়ের দিনও প্রচণ্ড কান্না করছিল। সেলিম আশেপাশে তাকায়। সাদি কি আশেপাশে আছে? জানতে পারলে হালুয়া টাইট করে ছাড়বে। কপাল করে জামাই পেয়েছে কি না। সেলিম তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়। আমি আসছি। তোমার বর খুব ভালো মানুষ, তার কাছে ফিরে যাও বলে এক প্রকার দৌড়ে চলে যায় সেলিম। অফিস বাদ দিয়ে বউকে নিয়ে শপিং মলে আসতে হয়েছে সাদিকে। বাচ্চা কাচ্চা বিয়ে করলে এমনটাই হবে। বসের মেয়ে ঈশিতা বারবার কল করে যাচ্ছে সাদিকে। আজকে তাদের ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। ঈশিতা ভীষণ বিরক্ত সাদির প্রতি। বউ আসবে আর নাচতে নাচতে চলে যেতে হবে। কাজের থেকে বউ বড় হয়ে গেল। সোয়াকে একটা দোকানে ঢুকিয়ে দিয়ে সাদি একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করে। ভেসে আসে ঈশিতার রাগান্বিত কণ্ঠ। কাজের থেকে বউ বড়? তুমি জানো না মিটিং আছে? সাদি শান্ত গলায় জবাব দেয়। হ্যাঁ, কাজের থেকে আমার কাছে আমার বউ বেশি। প্রতিদিন কাজ করি। আমার বউ প্রতিদিন আবদার করে না। ঈশিতা দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ করে ফেলে। তুমি জানো তোমার এই গাফলতির কারণে তোমার চাকরিটা চলে যেতে পারে। গেলে যাবে, ডিস্টার্ব করবেন না আমায়। সাদি কল কেটে দেয়। কয়েকদিন ধরেই মেয়েটা জ্বালাচ্ছে। বসের মেয়ে বলে কিছু বলতে পারছে না, আবার সহ্য করতে পারছে না। গায়ে পড়া মেয়েদের বরাবরই সাদির অপছন্দ। সোয়া জামাটা পছন্দ করে ফেলেছে। হাতা কাটা একদম হাঁটু পর্যন্ত, জামাটা কালো রঙের। দেখতে দারুণ, সোয়াকে বেশ মানাবে। সাদি এগিয়ে যায়। পছন্দ হয়েছে? সোয়া হেসে মাথা নাড়ায়। প্রাইস কত? সাদি দোকানদারকে জিজ্ঞেস করে। 5,000। সাদি পকেট থেকে ওয়ালেট বের করে। লম্বা একটা জামার দাম যদি 5,000 টাকা হয়, তাহলে হাঁটু অবধি জামার দাম 300 টাকা হওয়ার কথা। জানি আমার বরটাকে দেখতে বোকা বোকা লাগে, তাই বলে দিনে দুপুরে ডাকাতি? বলেন তো কয়টা 1 টাকার নোটে 5,000 টাকা হয়? জীবনে চোখে দেখেছেন? 300 টাকার 1 টাকাও বেশি দিব না। সোয়ার কথা শুনে দোকানদার শুকনো ঢোক গিলে। সাদিও ঘাবড়ে যায়। সিন ক্রিয়েট করে ফেলবে এবার তার আধা পাগল বউ। দেখো, সাদি কিছু বলতে যায়। দেখা দেখির কিছুই নাই। 1.5 ফুট জামার দাম এত টাকা কখনোই হতে পারে না। মামলা করব আমি ওনাদের নামে। একদম বোকা ভাববেন না আমায়। দোকানদার কিছু বলতে যায়। ম্যাম এটা। সাদি হাত উঁচু করে দোকানদারকে থামিয়ে দেয়। ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড বের করে দোকানদারের হাতে দেয়। 300 টাকার 1 টাকাও বেশি রাখবেন না, ঠিক আছে? ইশারায় বলে দেয় যা দাম তাই রাখতে। দোকানদার হেসে চলে যায়। সোয়া জামা দেখতে ব্যস্ত। ইচ্ছে করছে এখনই জামাটা গায়ে চাপাতে। এরকম জামা সে ফল্ট মুভির নায়িকা নোয়ার গায়ে দেখেছিল। সোয়াকেও কি একদম নোয়ার মতো লাগবে? কেনাকাটা শেষে সোয়াকে বাসায় ড্রপ করে সাদি আবারও অফিসে চলে যায়। বউয়ের চক্করে তার খাওয়াটা হয় না, তবুও এতটুকু রাগ হচ্ছে না আধা পাগল বউয়ের ওপর। বড্ড আদরের তার বউটা। সোয়া আজকে ভীষণ খুশি। খুশি হওয়ার দুটো কারণ আছে। 1, সাদি আজকেও বাড়িতে আসবে। 2, হাঁটু কাটা জামা পেয়েছে।
সাদির ফুপির বাড়িতে আজকে দাওয়াত ছিল, সেখানে সকলেই চলে গিয়েছে। সাদি এবং সোয়াকে রাতে যেতে বলেছে, কিন্তু সোয়া তো যাবেই না, আর সাদিও যাবে না সোয়া জানে। আজকে একটু সাজুগুজু করা যাক। কখনো বরকে ইমপ্রেস করার জন্য সাজুগুজু করা হয়নি। জামাখানা শরীরে চাপিয়ে সাজতে বসে সোয়া। চুলগুলো উঁচু করে ঝুঁটি বেঁধে নেয়, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, উঁচু জুতা, হাতে কালো একটা ব্যাস। আয়নায় নিজেকে দেখে নিজেই শুকনো ঢোক গেলে সোয়া। সাদি দেখে কি বলবে, হোয়াট কিউট সুইট নাইস, কোনটা বলবে? সোয়ার ভাবনার মাঝে খট করে দরজা খোলার আওয়াজ পায়। সোয়া দাঁড়িয়ে যায়, পেছনে ঘুরে তাকায়। সাদি স্তব্ধ হয়ে গিয়েছে। হাতে থাকা ফাইলখানা পড়ে যায়, চোখ দুটো বড় বড় করে ফেলে, দুটো ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। এ কাকে দেখছে? সোয়া একগাল হেসে এগিয়ে আসে। আমায় কেমন লাগছে? সাদি মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে। সাদি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, এদিকে সেদিকে দৃষ্টি ঘোরায়, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। ভালো। সোয়া বিরক্ত হয়, আরও একটু এগিয়ে যায় সাদির দিকে, কলার টেনে কাছাকাছি নিয়ে আসে। ভালো করে দেখে বলুন। সাদি আবারও শুকনো ঢোক গিলে তাকায় সোয়ার লাল টকটকে উষ্ঠদয়ের দিকে, শুকনো কাশি দিয়ে বলে হ। সোয়া হাসে, আরও একটু কাছে টানে নিজের দিকে। তারপর ট ট একসাথে কি হয়? হ হ ট ট। ইতিহাসের কোথাও লেখা আছে? বউকে দেখে বড় নার্ভাস হয়ে যায়। হয়তো লেখা নেই, তবে সাদমান চৌধুরীর নামটা গোটা গোটা অক্ষরে লিখে রাখা উচিত। এই যে বেচারা বউকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছে, তার গলা শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সে ভীষণ পানির পিপাসায় ভুগছে, অথচ সারাদিন ছোট ছোট ড্রেস পরা মেয়েদের সাথে তার ওঠা বসা, কখনো তাদের দিকে ভালো করে তাকানো হয়নি। কিন্তু বউকে দেখে অবস্থা খারাপ। সাদের আধা পাগল বউটা বুকের সাথে লেপ্টে আছে। শার্টের কয়েকটা বোতাম খুলে সোয়ার নাক ঢুকিয়ে দেয় লোমযুক্ত বুকে, ছোট্ট ছোট কিছু চুমু খেয়ে নেয়। মানুষ কত কিছুতে আসক্ত হয়, আর সোয়া আসক্ত হয় এই বুকটাতে। এত ভালো লাগে, যেন জাদু মিশে আছে। সারাদিন এখানে লেপ্টে থাকতে পারলে মন চুরাতো, কিন্তু কিপটা বর তো থাকতেই দেয় না। সাদি এখনো সোয়াকে ধরেনি। বিরক্ত সোয়া, একা একা ব্যালেন্স রাখতে হিমশিম খাচ্ছে। আমাকে জড়িয়ে ধরছেন না কেন? কেরোসিন মেখেছে কি? সোয়া সাদের হাতটা পিঠে রাখে, আবারও শুকনো ঢোক গিলে সাদি মনে মনে বলে, কেরোসিন কি মাখনি? জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছ আমায়। সোয়া চোখ দুটো বন্ধ করে অনুভব করছে মুহূর্তটা। প্রিয় মানুষটিকে আলিঙ্গন করতে এতটা সুখ সুখ লাগে কেন? পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি কেন মনে হয় নিজেকে? আই লাভ ইউ সাধু বেবি। আমি দুটো সেকেন্ডও কেন চিন্তা করতে পারি না? আপনার একটু ইগনোরও আমি সহ্য করতে পারি না। আমার না টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই লাগবে না, আপনি শুধু আমার হয়ে থাকেন। ভালোবাসতে হবে না, শুধু আমার ভালোবাসাটুকু গ্রহণ করিয়েন। প্রায় প্রিয় স্ত্রীকে আরও একটু গভীরভাবে আলিঙ্গন করে সাদি মাথায় অদর শোয়। বড্ড বেশি বলতে ইচ্ছে করছে, তুমি আমার শখের নারী সোয়া। তোমাকে পাওয়ার জন্য তোমার বাবার কাছে হাত পেতেছি, তিনি ফিরিয়ে দিয়েছেন আমায়। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমায় ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। তোমায় আমি বড্ড বেশি ভালোবাসি। মনের কথা মনে রেখে দেয় সাদি, বলা হয় না সোয়াকে। বরাবরই অনুভূতি প্রকাশ করাই কাঁচা সাদি। মন খুলে সবাইকে বলতে না পারার দুঃখ কষ্ট বা ভালো লাগা খারাপ লাগা, সবটা নিজের মধ্যেই পুষে রাখে। সোয়াকে নিজের থেকে ছাড়িয়ে নেয় সাদি, দু হাতে সোয়ার মুখখানা তুলে ধরে, বন্ধ চোখের পাতায় ফু দেয়, পিচ্চিটা কেঁপে ওঠে, হাসে সাদি। অন্যরকম সুন্দর লাগছে সোয়াকে, চোখে মুখে ভয় করেছে অন্যরকম মুগ্ধতা। আবেগময়ী লাগছে। হঠাৎ বড় হয়ে গেল নাকি? চোখে মুখে সেই বাচ্চামি ভাবটা কোথাও চলে গেল নাকি? সাধ্যিই ঘোরের মধ্যে চলে গিয়েছে, বরং ছোট্ট সোয়াকে পরিপূর্ণ নারী ভাবতে শুরু করেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় সাদি, দৃষ্টি তার সোয়ার অধর পানে। ইডিয়েট ক্যান আই? চোখ খুলে তাকায় সোয়া, সাদির ইশারায় বুঝতে পেরে লজ্জায় নুয়েতি হয়ে পড়ে। অদর কামড়ে দুই দিকে মাথা নেড়ে না করে। চোখে তার ভয়। মনে পড়েছে একবার সাদির পাগলামির কথা, দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়। আজকেও এমন করবে কি? সাদি থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে সোয়া, সাদি ছাড়ে না, বরং আরও একটু চেপে দাঁড়ায়। জান প্লিজ, একটু। বলতে বলতে সোয়া অধর জোড়া নিজের অধরের আয়ত্তে নিয়ে নেয়। তখনই সোয়া মুখটা সরিয়ে নেয়। সাদি ভ্রু কুঁচকে তাকায়, বিরক্ত সে। নিজেই উস্কাবে, তারপর পিছিয়ে যাবে। সোয়া মাথা নিচু করে ফেলে। আগে ভালোবাসি বলেন। মুখ বাঁকায় সাদি, হাতের মুঠোয় পুরে নেয় সোয়ার ঝুঁটি বাঁধা চুলগুলো, দাঁতে দাঁত চেপে বলে, ভালোবাসি বললে কিন্তু তুই আজকে শেষ। শুকনো ঢোক গিলে সোয়া,
আজকে স্বাদীর থেকে ভালোবাসি শুনেই ছাড়বে। ঢের জানো লোকটা তাকে অনেক ভালোবাসে, তবুও কেন এত লুকোচুরি? সে কি বোঝে না তার থেকে ভালোবাসি শুনতে? সোয়া কতটা পাগল হয়ে আছে প্লিজ একবার বলুন। একদম নড়াচড়া করবে না, স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবো, হাসে স্বাদী। কপালে পড়ে থাকা সোয়ার ছোট্ট চুলগুলো কানের পেছনে গুজে দেয়, মাথা নুড়িয়ে সোয়ার কানের কাছে ঠোঁট নেই। ভালোবাসি তোমায় সোয়া, বড্ড বেশি ভালোবাসি, তুমি আমার শখের নারী। চোখ বন্ধ করে শুনতে থাকে সোয়া। এই প্রথমবার স্বাদী তার নাম ধরে ডাকলো। লোকটার মুখে সোয়ার নামটা একটু বেশি সুন্দর শোনাচ্ছিল। আর কি বলল শখের নারী, এটাও লেখা ছিল কপালে। সোয়ার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সবাই শুনুন, আমার আদনান চৌধুরী আমাকে ভালোবাসি বলেছে, আমি তার শখের নারী। যে পুরুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি সেই পুরুষটাও আমাকে ভালোবাসে। তোমরা শোনো সবাই, আমাদের জন্য দোয়া করো, আমি যেন এই পুরুষটার বুকে মাথা রেখে দুনিয়া ছাড়তে পারি। সোয়া চোখ খোলে, সাদি চুলগুলো মুঠো করে ধরে অধরে অধরে ছোঁয়ায়। প্রিয়সীর সারা পেয়ে উন্মাদ হয়ে পড়ে গোমরামুখ সাদি। ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে পাগলিটাকে, হাতের লাগামহীন ছোঁয়া এবং প্রেমিক রূপী স্বামীর চুম্বনে পাগল প্রায় অবস্থা ছোঁয়ার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তল পেটে মোচড় দিচ্ছে। সুখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা এক অদ্ভুত অনুভূতিতে ভাসতে থাকে। মুঠো করে চুল ধরে রাখা হাতটা আরো শক্ত হয়ে আসে, দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুই ফোঁটা নোনা জল। সাদি ছোঁয়ার চোখের পানি মূল্যায়ন না করে কোলে তুলে নেই বউটাকে, আর তখনই ভেসে আসে সেলিমের কণ্ঠ, মামনি দরজা খোলো, আব্বু চলে এসেছে। সোয়া হাঁসফাঁস করতে থাকে, সাদি বিরক্ত, ঠাস করে কোল থেকে নামিয়ে দেয় সোয়াকে। আজকে শ্বশুরের মুখোশ উন্মোচন না করলে আমার নামও সাদি না। রোমান্সটাও করতে দিচ্ছে না। সাদির মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে, এমনিতেই গোমরামুখো, আজকে কেন জানি একটু বেশি গোমরামুখো হয়ে গিয়েছে। কথার সাথে তিক্ততা বেরিয়ে আসছে, কারো সাথে ঠিকঠাক কথা বলছে না, সোয়ার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। সোয়া বেশ বুঝতে পারছে তখনকার সেই ঘটনাকে কেন্দ্র করে সাহেবের এই মেজাজ, কিন্তু এতে তো সোয়ার দোষ নেই তাই না? সোয়া কি জানতো তখন তার বাবা আসবে? জানলে কখনোই ড্রেসটা পরতো না বা সাদিকে উস্কাতো না। বাবা তো হুট করে চলে এসেছে, কিন্তু এই সামান্য বিষয়টা সাদিকে কে বুঝাবে? সোয়া বুঝাবে? সাদে শুনবে? কখনোই না, উল্টো সোয়াকে কথা শুনিয়ে দেবে, বকা দেবে, চর থাপ্পড়ও দিতে পারে। যে মেজাজ! সেলিম বসে আছে সোফায়, সোয়া তার পাশেই বসে আছে। সাদি খেতে বসেছে, তাকে খাবার বেড়ে দিচ্ছে সিমি। পরি দুই দাদিমার সাথে সাদির ফুপির বাড়িতেই রয়ে গিয়েছে। সিমি সাদির প্লেটে আস্ত একটা করলা তুলে দিয়ে বলে, থেকে যাবে আজকে? সাদি মুখের খাবার শেষ করে জবাব দেয়, থেকে গেলে আমাদের প্রবলেম নাকি? সিমি যেন কথাটা বলেই বিপদে পড়েছে। সে ঠিক এভাবে বলেনি কথাটা, সাদি তো চলে যায় হুটহাট করে, তাই জিজ্ঞেস করেছে। সোয়ার ছোট্ট মুখখানা আবারও চুপসে যায়, আখি পল্লবে ভিড় জমায় অশ্রুকণায়। মনটা বিষিয়ে উঠেছে, কি করে প্রেমিক পুরুষের রাগ ভাঙাবে, কাছে ঘেঁষলে বকে দিবে যে। সেলিম বিরক্ত, মনে মনে কয়েকটা গালি দেয় সাদিকে, মুখে বলার তো সাহস নেই ধরিবার ছেলে কিনা, কিসের মধ্যে কি বলে ফেলবে। তবুও চুপ থাকা যাবে না, কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেই সেলিম, তারপর বলে ওঠে, রাগ নাগের ডগায় নিয়ে ঘুরবে না ছেলে। সাদি ভ্রু কুঁচকে তাকায় সেলিমের দিকে। তো বুড়ো বয়সে গার্লফ্রেন্ড জুটিয়ে হাত ধরে লাঞ্চ করব, ধরাধরি করে রিকশায় ঘুরবো? থমথমে খেয়ে যায় সেলিম, লজ্জাও পায় বটে। দুই মেয়ের সামনে সি সি সি। মেয়েরা ধরতে পারলো না কিছু, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকায় মেয়েদের মুখপানে। দুই মেয়েরই নজর সাদমান চৌধুরীতে বন্দি, তার মানে ওরা ধরতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে সেলিম, একটু হাসার চেষ্টা করে বলে ওঠে, এই যুগে ছেলে মেয়ের কি আর লজ্জা শরম আছে? রাস্তায় বেরোলেই দেখা মেলে কতস। বাকিটা শেষ করতে পারে না সেলিম। সাদি বলে ওঠে, ওই যুগের বুড়োদেরও লজ্জা শরম কম, বউ বাচ্চা থাকতেও তাদের গার্লফ্রেন্ড লাগে, চরিত্র তাদেরও খারাপ। শুকনো ঢোক গিলে সেলিম, মুখ কেন খুলতে গিয়েছিল সে, নিজের গালে নিজেই চর মারতে ইচ্ছে করছে। এটা কি ধরনের ছেলে? এ হচ্ছে বজ্জাত, মস্ত বড় বজ্জাত। সম্পর্কের মানে বোঝে না, বুঝলে কি আর শ্বশুরের পেছনে লাগতে আসতো? স্বাদে খাওয়া শেষ, সে হাত ধুয়ে উঠে পড়েছে। সোয়া তাকিয়ে আছে স্বাদের মুখ পানে, কিন্তু স্বাদে একবারের জন্য তাকালো না। টিস্যু দ্বারা হাত মুছতে মুছতে ছোটে নিজ কামরার পানে। সেলিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। সিমি খাবার গুছিয়ে রাখছে, সোয়ার ইচ্ছে করছে স্বাদের কাছে যেতে, কিন্তু বাবার সামনে দিয়ে কি করে যাবে? চোখে মুখে তার অন্ধকার ভর করেছে। এরই মধ্যে ছোঁয়াকে সুযোগ করে দিতে সিমি বলে ওঠে, ঘুমাবি না?
সোয়া এক লাফে দাঁড়িয়ে যায়। যাচ্ছি যাচ্ছি আব্বু, গুড নাইট। সেলিম মাথা নাড়ে। সোয়া এক দৌড়ে নিজের রুমে চলে আসে, দরজা বন্ধ করে বেলকুনিতে যায়। সাদি এবং তার রুম পাশাপাশি হওয়াতে বেলকুনিতে দিয়ে আসা যাওয়া করা যায়, কিন্তু সাদির কক্ষের সামনে এসে সোয়ার শেষ আশাটুকু মিলিয়ে যায়। দরজা বন্ধ, ঢুকবে কি করে? 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আঁখি পল্লব হতে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে দরজা টোকা দেয়। দরজা খোলে না আব্দুল কুদ্দুসের বাবা। আপনার আধা পাগল বউটা কাঁদছে, তার বুকের বাঁ পাশটা ব্যথা করছে। আপনার হাতের থাপ্পড় খাওয়ার জন্য পেট গুড়গুড় করছে। চোখ রাঙানো দেখার জন্য মনটা ছটফট করছে। ধমক খাওয়ার জন্য হৃদয় কাঁপছে। সাদে সবে বিছানা ঝেড়েছে, একটু ঘুমাবে। আধা পাগল বউয়ের আধা পাগল কথাবার্তা কানে পৌঁছাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এগিয়ে দিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। আরও একটু উতাল করতে চায় সে তার বউকে, যাতে পরবর্তী সময় পাগল করতে আসলে প্রিপারেশন নিয়ে আসে। বয়স পেরিয়েছে 31, চাহিদা তারও আছে। সেও চায় বউকে উজাড় করে ভালোবাসতে, ছোট্ট দেহখানা বুকের মধ্যে জড়িয়ে রাত পার করতে, নিজের উন্মাদনায় ছোঁয়াকে পিষিয়ে দিতে। বয়স কম, পড়ালেখা, এইসব নিয়ে আপাতত তার মাথায় কিছু আসছে না। সারাক্ষণ পাগল ছোঁয়া সান্নিধ্যগুলোই তার মাথায় আসছে এবং মস্তিষ্ক অসুস্থ করে দিচ্ছে, কাছে পাওয়ার তাগিদ বাড়িয়ে দিচ্ছে। অসহ্য এক পীড়া হচ্ছে অবুঝ প্রেয়সীর জন্য। সাদির থেকে রেসপন্স না পেয়ে সোয়া আবারও বলতে থাকে, জামাই খুলুন না দরজাটা, পাক্কা প্রমিস জ্বালাবো না আপনায়। চুপটি করে পাশে শুয়ে থাকবো, একটা কথাও বলবো না, একটুও জ্বালাবো না। তখনই সাদির গম্ভীর গলা ভেসে আসে, না জ্বালালে এখানে কি? নিজের রুমে গিয়ে চুপটি করে শুয়ে থাকো, ইডিয়েট। সাদির ধমকে ছোঁয়া হতভম্ব। সে কি জ্বালাতে বলছে? জ্বালাবো, প্রচুর জ্বালাবো, প্লিজ দরজা খোলো। হাসি পায় সাদির, হাসি চেপে মুখটা গম্ভীর করে বলে ওঠে, ট্রায়াড আমি, তোমার জ্বালা সহ্য হবে না। সোয়া এবার বুঝতে পারছে না কি বলবে। একবার জ্বালাতে বলছে, আবার জ্বালাতে না করছে। কোন পরিস্থিতি এটা? লোকটা চাইছেটা কি? আপনি যেটা বলবেন সেটাই হবে। মাথা টিপে দেব নি, পা টিপে দেব, কারেন্ট গেলে বাতাস দেব, মশা তাড়িয়ে দেব, তবু আমায় নিন না একটু, প্লিজ। আব্দুল কুদ্দুসের পাপ্পা। বুকের বাঁ পাশে হাত চেপে ধরে সাদি। ইস, এভাবে বললে রাগ করে থাকা যায়? ঢং করে রাগ গলাতের ওস্তাদ সে। ভালোবাসতে পারলে এসো, না হলে 200 হাত দূরে যাও, ইডিয়েট। দীর্ঘ 1 ঘন্টা ঘ্যানো ঘ্যানো করার পরে অবশেষে দরজা খোলে সাদি। ছোঁয়ার চোখে পানি টলমল করছে। প্রেয়সীর মলিন মুখখানা দেখে বুকটা কেঁপে ওঠে সাদমান চৌধুরীর। দোষটা তো তার অবুঝ বউটার নয়, দোষটা হচ্ছে চরিত্রহীন শ্বশুরের। শ্বশুরকে আচ্ছা করে টাইট দিতে হবে। শুধু শুধু বউটাকে কাঁদালো। সাদের ইচ্ছে করছিল বউটাকে বুকের মধ্যে আগলে নিতে, কিন্তু নরম হওয়া চলবে না। সোয়ার হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। পাষাণ পাষাণ পাষাণ। সাদি জবাব দেয় না, চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল বলে শার্ট খুলে ফেলেছে। ফর্সা লোমযুক্ত বুকখানা সোয়ার দুর্বলতা ভালোই করেই জানে সাদি। সোয়া দরজা বন্ধ করে দিয়ে খাটের উপরে বসে। আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে সাদির অবরণ, 3 কোয়ার্টার প্যান্ট এবং উদাম বুক। নেশা লেগে যাবে না? হাত পা বুকে অসহ্য লোম, যা সোয়ার ছোট্ট সত্তাকে বেসামাল করে দিচ্ছে। বইয়ের মন পড়তে পেরে বাঁকা হাসে সাদি। দাড়িতে হাত বুলিয়ে লাইট অফ করে দেয়, ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। সোয়ার ওপর পাশে টান টান হয়ে শুয়ে পড়ে। সোয়া মাথাটা গোমরা করে বসে থাকে। হার্টলেস লোক একটাবার বলল না, সোয়া আমার বুকে মাথা রেখে ঘুমাও। পাষাণ। দয়া মায়া নেই একটুও। কান্না পায় সোয়ার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়, কিন্তু পারে না। অবাধ্য আঁখি পল্লবের অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ে 2 গাল বেয়ে। নাকের পানিও চলে আসে। এই একটা সমস্যা, চোখের পানি আসার আগেই নাকের পানি চলে আসবে। মাঝে মধ্যে সোয়ার ইচ্ছে করে নাকখানা কেটে ফেলতে। শান্তিতে একটু কান্নাও করতে দেয় না। পাষাণ লোকটার মতো নাকটাও পাষাণ। কতক্ষণ সোয়া একইভাবে বসেছিল জানা নেই, কিন্তু যখন কোমরে চিনচিন ব্যথা করে উঠল তখন আর বসে থাকতে পারল না। গুটি গুটি পা মেলে শুয়ে পড়ে শখের পুরুষের পাশে। লোকটা ঘাড় বাঁকা করে বুকের ওপর কোলবালিশ দিয়ে আরামসে ঘুমাচ্ছে। কি করে আসলো তার ঘুম? তার বউটা বসে কাঁদছে, তাতে তার কিছু যায় আসে না। ঘুমটাই বড় হয়ে গেল। অভিমানে বুকখানা ভারী হয়ে আসে। মনে মনে কঠোর প্রতিজ্ঞা করে ফেলে, লোকটাকে ছুঁয়েও দেখবে না, তার পেছনে আর ঘুরবে না, ইগনোর করবে। চরম লেভেলের ইগনোর যাকে বলে।
আবার পর মুহূর্তেই ভাবে এখন তো সে ঘুমিয়ে আছে, একটুখানি শুয়ে দিলে কি আর হবে? বুকে মাথা রাখলে সে কি টের পাবে? অবশ্যই পাবে না। আবার না হয় সে জেগে ওঠার আগেই সরে আসবো। যেই বাবা সেই কাজ। আলতো হাতে কোলবালিশ সরিয়ে মাথাটা রাখে লোমযুক্ত বুকখানার ওপরে। অবশেষে চোখ বন্ধ করে ফেলে সোয়া। আহা, এখানে এত শান্তি কেন? মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এখানে এসে জমা হয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সোয়ার। সাদে একটু নড়ে চড়ে দুই হাতে শক্ত করে জড়িয়ে নেয় বউটাকে। সোয়া চমকে ওঠে। জেগে গেল নাকি? চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাদি চুমো খায় সোয়ার চুলের ভাঁজে। ফিস ফিস করে বলে ওঠে, তোমাকে বুকে না নিলে ঘুম হয় না জান। তার মানে সাহেব ঘুমায়নি, জেগেই ছিল। মুখ বাঁকায় ছোঁয়া। বুকে আঁকি ঝুঁকি করতে করতে নরম গলায় আমতো আমতো করে বলে, এখন ভালোবাসুন। উহু, কেন? মুড নাই। মুখটা কালো করে ফেলে ছোঁয়া। সরে যেতে চায়, কিন্তু সাদির শক্ত বাঁধন ছাড়িয়ে সরতে পারে না। আমাদের ফার্স্ট নাইট এভাবে হবে না, একটু স্পেশাল হবে। আফটার অল আব্দুল কুদ্দুস আসার প্রথম ধাপ এগোবে বলে কথা। লজ্জা পায় ছোঁয়া। লজ্জায় মাখা মুখখানা সাদি দেখতে পেলে নিশ্চয়ই স্পেশাল করার জন্য অপেক্ষা করতো না। এখনই বাচ্চা বউটাকে ভালোবাসায় মুড়িয়ে ফেলতো। সকাল সকাল সেলিমের হাঁক ডাক। কি হয়েছে বোঝা যাচ্ছে না, তবে শুধু তারই গলা শোনা যাচ্ছে। সাদির ঘুম ভেঙেছে আরও কিছুক্ষণ আগে। বুকের ওপর ঘাপটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আসে আধ পাগল বউ। একটু নড়াচড়া করলেই তার ঘুম ছুটে যাবে, যা সাদি চাইছে না। সারাক্ষণ ছোটাছুটি করতে থাকে। এখন একটু শান্তিতে ঘুমাক না হয়। কিন্তু জল্লাদ শ্বশুরের জন্য কি আর ঘুমাতে পারবে? সাদির ইচ্ছে করছে পুরো এলাকার লোক জড়ো করে চিৎকার করে বলতে, শুনুন, সকালে আমার শ্বশুর আমার বউকে আদর করতে দেয়নি, আমাদের প্রাইভেসি নষ্ট করে। কিন্তু এই কথাখানা বললে কি আর সমাজে মুখ দেখানো যাবে? অবশ্যই না। হাহা, মান সম্মানের ভয়ে আমরা কত কিছু করি না। সোয়ারও ঘুম ছুটে যায়। সে মাথা তুলে ঘুম ঘুম কণ্ঠে মুচকি হেসে বলে, গুড মর্নিং আব্দুল কুদ্দুসের পাপা। সাদির কি হয়ে যায় নিজেও জানে না। একটা সেকেন্ডও নষ্ট করে না। দুই হাতে আগলে নিয়ে উষ্ঠদয়ের ভাঁজে নিজের উষ্ঠদয় বিলীন করে দেয়। হতভম্ব ছোঁয়া অবশেষে চোখ বন্ধ করে দেয়। রাতে এত খোঁচাখুচির পরেও কপালে উষ্ঠ ছোঁয়ালো না। আর সেই বরের কিনা এখন মধু খাওয়ার স্বাদ জেগেছে। সেলিমের আরেকটা চিৎকারে সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ছেড়ে দেয় বউটাকে। কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় বলে, গুড মর্নিং জান, আই লাভ ইউ। ভালোবাসি। যাও ফ্রেশ হয়ে এসো, তোমাকে কলেজে ছেড়ে আমি অফিসে যাব। সোয়ার জন্মদিন আগামীকাল, আর সাদি বাড়ি ফিরতে পারবে না। সোয়ার ইচ্ছে ছিল ঠিক ঠিক 12টার তার বর তাকে বার্থডে উইশ করবে, হ্যাপি বার্থডে বলবে, ছোট একটা কেক কাটবে। কিন্তু তার বরটাই লাপাত্তা। সকালে বলে গেল না যে বাসায় ফিরতে পারবে না, দিব্যি কলেজে পৌঁছে দিয়ে চলে গেল। কলেজ শেষ করে সোয়া বাসায় ফেরার পরে জানতে পারল উরুফে সোয়ার করল্লা বর বাসায় ফিরবে না আজকে। মনটা তার ভীষণ খারাপ। প্রতি বছর সোয়া অপেক্ষায় থাকতো সাদির থেকে একটু শুভ জন্মদিন শুনবে বলে, কিন্তু কোনো দিনও সেই সুযোগ হয়নি। আজকে তো সে সোয়ার বর, তো আজকে সবাই তো একটু উইশ করতে পারতো। কলেজ থেকে ফিরে সোয়া কিচ্ছুই মুখে তোলেনি। মন খারাপ করে বসে আছে তার রুমের বেলকনিতে। নাজমা বেগম অনেক টানাটানি করে গিয়েছে খাওয়ার জন্য, কিন্তু সোয়া যায়নি। বলেছে পরে খাবে। নাজমা বেগমও ভেবে নিয়েছে হয়তো খেয়ে এসেছে, তাই জোর করেনি। সিমিও এসেছিল, তবে খাওয়ার জন্য জোর করেনি, শুধু জিজ্ঞেস করেছিল জন্মদিনে কি উপহার নিবে। প্রতি বছরই সোয়া এটা ওটা আনতে বলে, কিন্তু এই বছর কিছুই আনতে বলেনি। বলেছে গিফট কি বলে দিতে হয়, তোমার যেটা ভালো লাগে সেটাই এনো। সিমি প্রথমে অবাক হয়েছিল, পরে চিন্তা করলো বয়স বাড়ছে, তার সাথে বুদ্ধিও, চিন্তা ভাবনা বদলে গেছে। বিকেল গড়িয়ে রাত নেমে আসে। সোয়ার মন ঠিকই হচ্ছে না। সে এখনও বেলকনি থেকে নড়েওনি। তখনই সোয়ার ফোন বেজে ওঠে। ফোনটা পায়ের কাছে ফ্লোরে পড়েছিল। সোয়া কালো আসমান থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফোনটা হাতে তোলে। রিসিভ করার ইচ্ছে ছিল না, কিন্তু সাদের নামটা দেখে রিসিভ না করে পারল না। ভালোবাসার মানুষ তো, তার ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। ফোনটা কানে রাখতেই ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালী কণ্ঠ। ভাইয়ার সাথে চলে এসো জান, তোমার জন্য সারপ্রাইজ আছে, বলে কল কেটে দেয়। চোখ দুটো বড় বড় হয়ে যায় সোয়ার। তার গোমরা মুখও। করল্লা বর তার জন্য সারপ্রাইজ রেখেছে। এক লাফে দাঁড়িয়ে যায়। অগোছালো চুলগুলো হাতে খোপা করে রুম থেকে বেরিয়ে পড়ে। কাউকে না জানিয়ে চলে আসে বাহিরে।
সেখানে সিফাত গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। সোয়াকে ঝড়ের বেগে আসতে দেখে মুচকি হাসে। পাগল একটা। সোয়া সিফাতের সামনে এসে দু হাতে পেট চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলো, আমার জামাই আমার জন্য অপেক্ষা করছে। সিফাত শব্দ করে হেসে ওঠে, চলো। বাসর ঘর সাজানোর দায়িত্ব চেপেছে স্বামীর আশিক, শিপন, রিমি এবং এবং ইরার কাঁধে। সকলেই কাজে লেগে পড়েছে। আর স্বামীর ফ্লোরে পা ছড়িয়ে বসে গাঁদা ফুলের একখানা মালা গলায় পরে উচ্চস্বরে গান ধরেছে। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয়, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আমার বাপ বোঝে না, বিয়ে আমার দেয় না, দুঃখ আমি রাখবো কোথায়, ঐশী তো পাত্তা দেয় না। বুড়ো তো হইয়া গেলাম, বিড়াল মারতে পারলাম না। স্বামীরের উদ্ভট গান শুনে সকলেই হেসে ফেলে। স্বামীর দীর্ঘ শ্বাস ফেলে বলে, সাদি চাচা, যার মেশিন নিয়ে কাল অবধি চিন্তিত ছিলাম সে বাসর করতে যাচ্ছে, আর আমি তরতাজা জোয়ান রোমান্টিক বেটা, আমার কপালে বাসর জুটল না। দুঃখের কথা কমু কার কাছে। স্বামীরের আহাজারিতে কেউ দুঃখ পায় না, বরং সকলেই মজা নেয়। আশিক বলে ওঠে, তোর কপালে বিয়ে নাই। স্বামীর এক লাফে দাঁড়িয়ে যায়, আশিকের পা দুটো চেপে ধরে, এমন কথা কইস না, বিয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিমি চুল টেনে সরিয়ে দেয় স্বামীরকে, ডিস্টার্ব করিস না, সর এখান থেকে। শিপন বলে ওঠে, তোরা দুজনেই সর, সোয়া চলে আসছে পায়, তোরা গিয়ে সাজিয়ে দে, বাকিটা আমরা সামলিয়ে নেব। রিমি এবং ইরা মুখখানা বাঁকিয়ে চলে যায়। এখন স্বামীরের মাথায় একখানা বুদ্ধি চলে আসে। সাদি চাচা খাট ভাঙতে পারলে কেমন হয়। আশিক এবং শিপন ভ্রু কুঁচকে তাকায়। স্বামীর ব্যাপারটা ওদের বুঝিয়ে বলে এবং ওরাও সঙ্গ দেয় স্বামীরকে। প্ল্যানিং করে সাদি চাচাকে জব্দ করার। বাসর খাট সাজানো শেষ, সাদিও চলে এসেছে। স্বামীর সাদিকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। সাদির পরার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আজকে কেন জানি বাধা দিতে ইচ্ছে হলো না। ওইদিকে সোয়াকে সাজিয়ে দিচ্ছে ইরা এবং রিমি। সব জিনিস সাদি পছন্দ করে কিনে এনেছে, এটা রিমির থেকে শুনেছে সোয়া। আর শুনতেই মনটা খুশিতে নেচে উঠেছে। বরের থেকে প্রথমবার কিছু পেল, মনটা খুশি হয়ে যাবে না। লাল টুকটুকে জামদানি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, গায়ে হালকা গোল্ডেন গহনা, এইসব মিলিয়ে পারফেক্ট লাগছে সোয়াকে। নিজেকে দেখে নিজেই লজ্জা পাচ্ছে সোয়া। রিমি সোয়ার গালে হাত দিয়ে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বন্ধু আমার আজকে পাগল হয়ে যাবে। সোয়া লাজুক হাসে, আপু লজ্জা দিও না প্লিজ, আমার গা শিউরে উঠছে। হেসে ফেলে রিমি। আরও একটু লজ্জা দিতে ইচ্ছে করছিল, কিন্তু বাচ্চা একটা মেয়ে, তাকে আর কত লজ্জা দেব। সোয়াকে ফুল সজ্জানোর খাটে বসিয়ে দিয়েছে স্বামীরের নির্দেশনা মতো। কারণ স্বামীর অত্য চেপে দাঁড়িয়ে আছে। সোয়াকে বারবার বলছে, সোয়া বউদের ডান পাশে বসতে হয়, বাঁ পাশে বরেরা বসে, তুমি জানো তো স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে বউদের তৈরি করা হয়। স্বামীরের ছলে গলে গিয়েছে সোয়া, সে আর বাম পাশে বসবেই না। সোয়াকে বসিয়ে দিয়ে সকলেই দরজা কাছে চলে যায়। সাদিক কোনো কথা না বলে 10,000 টাকার একটা বান্ডিল স্বামীরের হাতে দেয়। স্বামীর খুশি হতে পারে না। ভেবেছিল বন্ধুর সাথে একটু মস্করা করবে, কিন্তু তা আর হতে দিল কই। শালা বাসর করার জন্য একদম পাগল হয়ে গিয়েছে, একটু মস্করা করতেও দিল না। সাদি স্বামীরের কান ধরে তাকে দরজা থেকে সরিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং ঠাস করে দরজা বন্ধ করে দেয়। স্বামীর বিশ্বজয়ের হাসি দেয়, তোরা দাঁড়া এখানে, এখনই একটা ম্যাজিক দেখাবো। শিপন আশিক ওরা বুঝতে পারলো, ইরা এবং রিমি বুঝতে পারলো না। ইরা স্বামীরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর স্বামীর আশিক শিপন দরজায় কান পাতে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসে। ছোঁয়া লজ্জায় মাথা নুড়িয়ে রেখেছে। চলবে, লাইক আর কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।